ভৌতিক ঘটনা। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার ৮ নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকের এই এপিসোডে আপনারা শুনছেন প্রেতে ঘেরা দ্বীপ। তো আর বেশি দেরি না করে আমরা আজকের গল্পটি শুরু করছি। প্রায় 15 বছর আগের কথা। তখনও আমি কলেজের পড়াশোনা শেষ করিনি। পড়াশোনার পাশাপাশি ছিল দেশ বিদেশে ঘুরে দেখার শখ। সে সময় এক অভিযাত্রী দলের সঙ্গে যুক্ত হয়ে কানাডা পাড়ি দিয়েছিলাম। আমাদের জাহাজটা কানাডিয়ান লেকের উপর দিয়ে যেতে যেতে একটি ছোট দ্বীপে আশ্রয় নিয়েছিল। কথা ছিল একটা রাত সেখানে কাটিয়ে ভোর ভোর যাত্রা করব আমরা। কিন্তু আর যেতে রাজি হলাম না। কারণটা আর কিছুই নয়, গোটা গ্রীষ্মকালটাই ট্রাভেল পার্টির সঙ্গে ঘোরাঘুরি করেই কাটিয়ে দিয়েছি। পড়াশোনা কিছুই করা হয়নি। ফলে যা হওয়ার, সিলেবাস একদম গলা অবধি জমা হয়ে খোঁচা দিয়েছে ক্রমাগত। এখন কিছুদিন বই খাতা মেলে পড়াশোনা না করলেই নয়। এই আইল্যান্ডে আসা দেখেই খেয়াল করেছি দলটাকে বাদ দিয়ে জায়গাটা ভীষণ নির্জন, চারিদিকে জল দিয়ে ঘেরা। লোকজন খুব একটা যায় না এদিকে। তাছাড়া আইল্যান্ডের মাঝ বরাবর একটা বড় কাঠের কটেজ আছে। আমি ঠিক করে নিলাম আগামী 1 সপ্তাহ ট্রাভেল পার্টির সঙ্গ ছেড়ে কটেজে বসেই লেখাপড়া করব। সেপ্টেম্বর প্রায় শেষ হয়ে শরৎ আসতে চলেছে। লেকের জলের দিকে তাকালে ঝাঁক ট্রাউট মাছ চোখে পড়ে। লেকের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বটগাছে সোনালি রং ধরতে লেগেছে। এই গোটা আইল্যান্ডে আছে বলতে একটা বটগাছের জঙ্গল, দোতলা বাড়ি আর একটা ডিঙি নৌকা, কয়েকটা কাঠবিড়ালি। স্থানীয় এক চাষি সপ্তাহে একবার করে আসে এখানে, খাবার দাবার বিক্রি করে আবার ফিরে যায়। আমার দলে যারা ছিল তারা যাওয়ার আগে আমাকে এক গাদা উপদেশ দিয়ে গেল। এখানে রাতের দিকে নাকি উষ্ণতা শূন্যে উঠে যায়, ফলে সে সময় বাইরে বেরোলে ঠান্ডায় জমে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এখানে স্থানীয় কিছু লোক বুনো জীবনযাপন করে। বিদেশি মানুষ দেখলে মাঝে মধ্যে আক্রমণও করে ওঠে। তাদের থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকাই ভালো। ওরা চলে যাওয়ার পরেই চারপাশ থেকে এক অদ্ভুত একাকিত্ব এসে ধরল আমাকে। এই আইল্যান্ডের থেকে 6 থেকে 7 মাইল দূরে আর কোনো আইল্যান্ড নেই। কটেজের পিছন দিকে সাঁতরে গেলে একটা জঙ্গল চোখে পড়ে, কিন্তু সেই জঙ্গলের সীমানা যতদূর চোখে পড়ে তাতে জনবসতি দেখা যায় না। এত নির্জনতার মাঝেই আশ্চর্যের বিষয় হলো চারপাশের পাথর আর গাছপালাদের জীবন্ত মনে হয়। দ্বীপটা একবার করে ঘুরে দেখতে গিয়ে মনে হলো পাথরগুলো যেন আমার নাম ধরে ডেকে উঠছে। ব্যাপারটা হেসে উড়িয়ে দিলাম অবশ্য। কটেজের ভিতরে মোট 6টা ছোট ছোট বেডরুম আছে। একটা বড় ঘরকেই পাইন গাছের কাঠ দিয়ে আলাদা আলাদা করে রাখা আছে। কটেজের মেঝে যেহেতু কাঠের তৈরি, তাই হাঁটাচলা করতে গেলে মচমচ শব্দ হয় তার উপর। এখানে যারা আগে ছিল তাদের চিহ্ন এত মাত্রায় ছড়িয়ে রয়েছে যেন কোনো ঘরে ঢুকলে তাদেরকে দেখতে পাবো। এই 6টা ঘরের মধ্যে একটা ঘরের দরজা অনেক ঠেলাঠেলি করেও কিন্তু খুলল না। কোনো কারণে কবজায় জং ধরেছে। অনেক বাছাবাছি করে শেষে দোতলার একটা ঘরেই আশ্রয় নিলাম। ঘরটা বারান্দার একেবারে পাশে।
ঘরটা অন্যান্য ঘরের তুলনায় ছোট। ঘরটি জানালা দিয়ে তাকালে একেবারে সকালের সূর্যটা চোখে পড়বে। কটেজের সোজাসুজি রাস্তাটা একদম জলের কাছে গিয়ে শেষ হয়েছে। বোটে করে কেউ আইল্যান্ডে এলে সেখান দিয়েই উঠতে হয়। দিনের বাকিটা সময় তাঁবু থেকে সমস্ত জিনিসপত্র এনে সাজাতে সাজাতেই কেটে গেল। যেটুকু আলো বাকি ছিল তাতেই ছোট বোটটা নিয়ে দ্বীপের চারপাশে ঘুরে এলাম। মাটিতে পা রাখতে আগের থেকে বেশি নির্জন মনে হলো দ্বীপটাকে। এতক্ষণে সূর্য ডুবে গেছে। বোটটা জলের ওপর বেঁধে রেখে কটেজের সামনের রাস্তাটা ধরে এগিয়ে আসতে লাগলাম। ওপরের দিকে তাকাতে দেখতে পেলাম শোয়ার ঘরের বারান্দাটা। যে 6টা ল্যাম্প বারান্দার উপর জ্বালিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো আগের মতোই জ্বলছে। তাদের খয়েরি উজ্জ্বল আলো দোতলার জানালার ওপর দিয়ে ক্ষীণ হয়ে এসে পড়েছে। সেই আবছা আলোয় মনে হলো একতলার বেডরুমের কাছে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে রাতে একটু তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। মাথার কাছে জানালাটা খোলা রেখে শুয়েছিলাম বলে বাইরের গাছপালার শব্দ আসছিল ক্রমাগত। আর একটা শব্দ মনে হচ্ছিল কটেজের ফাঁকা ঘরে কেউ ফিস ফিস করে কথা বলে চলেছে ক্রমাগত। খুব চাপা পায়ের শব্দ, কারা যেন লুকিয়ে চুরে ঘোরাঘুরি করে চলেছে গোটা কটেজ জুড়ে। একসময় সেই সমস্ত শব্দ আমার স্বপ্নের সঙ্গে মিশে গেল। এক সপ্তাহ ঠিক এমন করেই কাটল। পড়াশোনা যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হলো। তবে 10 দিনের মাথায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। মাঝরাতে হঠাৎ করেই ভেঙে গেল ঘুমটা। ঘুম থেকে উঠেই কেমন যেন একটা বিশ্রী অনুভূতি হলো, যেন ঘরের চারপাশের বাতাস আমার ওপর ভিড় করে রয়েছে। অকারণেই যেন ভয়ে এসে চেপে ধরল আমাকে। ঘরটার ভিতরে যেন কিছু একটা আছে, দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় তার অস্তিত্ব বারবার জানান দিচ্ছে আমাকে। অস্বস্তিটা এত বেড়ে গেল যে আমি বেডরুম থেকে নেমে সোজা রান্নাঘরে চলে এলাম। সেদিন রাতটা একতলাতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালের জলখাবার বানাতে বানাতে এই কটেজে কাটানো সমস্ত রাতগুলোর কথা মনে করলাম। ঠিক কিসের জন্য কাল রাতটা এতটা ভয় পেলাম সেটা বুঝতে পারলাম না। মনে পড়ল একদিন রাত্রে এত জোরে হাওয়া দিচ্ছিল যাতে একতলার পাল্লাগুলো বেশ জোরে ধাক্কা খাচ্ছিল। আমি একতলার নেমে এসে জানালা বন্ধ করতে গিয়ে দেখি জানালা বন্ধই আছে। আওয়াজটা কোথা থেকে আসছিল সেটা বুঝতে পারিনি অবশ্য, কিন্তু এর বাইরে তেমন কিছু ঘটেনি। তাহলে কাল রাতে অমন করছিল কেন মনটা? খেয়ে দিয়ে লেকের জলে স্নান করে দোতলার ঘরে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম। কেন জানি না ঢুকতে ইচ্ছে করছে না ঘরটায়। মনে হচ্ছে ঘরের ভেতরে ঢুকলেই খারাপ কিছু একটা ঘটবে। আমার মনের ভিতর কেউ যেন আগাম নির্দেশ দিয়ে চলেছে। নির্দেশটা এতই প্রবল, বই হাতে নিচে নেমে এলাম আমি। নামার আগে সেই বন্ধ দরজাটা চোখে পড়ল। এই কদিনে এটা কয়েকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। সেদিন সন্ধ্যায় আর ওপরের ঘরে শুতে গেলাম না, বসার ঘরের মেঝেতেই শুয়ে পড়লাম। রাত ঠিক 8টা নাগাদ খোলা জানালার বাইরে খাওয়া দাওয়া সেরে বসার ঘরে বইতে মুখ দিলাম। খোলা জানালার বাইরে একেবারে চোখ মেলে তাকালাম। বাইরের গোটা আইল্যান্ডে শান্ত একটা রাত নেমে এসেছে। জমাট বাঁধা হাওয়া একটুও নড়ছে না, এমনকি লেকের জলের ঢেউয়ের শব্দ পর্যন্ত আসছে না। ঠিক একটা ঝড়ের পূর্বাভাসের মতো নিস্তব্ধ হয়ে আছে সব কিছু। এত কিছুর মধ্যে মাথাটা বেশ পরিষ্কার লাগলো আমার। বেশ একটানা মন দিয়ে পড়তে লাগলাম। রাত যতই বাড়ছে নিস্তব্ধতা ততই গাঢ় হচ্ছে, যেন কাঠবিড়ালিগুলোর আওয়াজ শোনা যাচ্ছে না পর্যন্ত। ঘড়িতে শব্দ করে 9টা বাজল। হঠাৎ আশ্চর্য হয়ে খেয়াল করলাম বইয়ের পাতার একটাই প্যারাগ্রাফ যেন বারবার পড়ে চলেছি আমি, অথচ প্যারাগ্রাফগুলো এতই সরল যে দ্বিতীয়বার পড়ার দরকার হয় না। মনে হলো শত চেষ্টার পরেও মনোযোগ ধরে রাখতে পারছি না। খেয়াল করলাম কখনো একসঙ্গে 2টো পাতা উল্টে
ফেলেছি, অথচ পাতার শেষ অবধি পড়ার সঙ্গেও খেয়াল হয়নি গণ্ডগোলটা। আমি আবার মনোযোগ দিলাম বইয়ের মধ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মাথা এলিয়ে পড়ল চেয়ারের পেছন দিকে। চোখ খুলে দেখলাম কী কারণে যেন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, সেখানে এখনও ঘুটঘুটে অন্ধকার জমাট বেঁধে আছে। ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘরের চারপাশে একবার চোখ বুলাতে গিয়ে মনে হলো ঘরটা যেন অনেকটা পুরনো হয়ে গেছে। ঘরের দেওয়ালে আগের থেকে হলুদের পরিমাণটা বেড়ে উঠেছে। জানালা দিয়ে কি নতুন কোনো আলো আসছে তাহলে? ব্যাপারটা এত বেশি মনে হতে লাগলো যে আমি উঠে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালাম। না, কেউ নেই। ওপরে শোবার ঘরের বারান্দা থেকে ল্যাম্পের আলো বাইরে এসে পড়েছে। একই রকম একটা মানুষের ছায়া পড়ে আছে জানালার কাছে, আর কোথাও কিচ্ছু নেই। রাস্তাটা পেরিয়ে বোটটা যেখানে বাঁধা আছে তার কাছাকাছি একটা সাদা বাতির স্তম্ভ আছে। লেকের জলের কিছুটা সেই আলোয় চোখে পড়ে। সেদিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে চমকে উঠলাম। লেকের যে অংশটায় আলো গিয়ে পড়েছে সেটার উপর দিয়ে যেন একটা বোট একদিক থেকে অন্য দিকে চলে গেল। এত রাতে এই সময় কে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে? বিশেষ করে এখানে কোনো জনবসতি নেই যখন। খানিকটা ভয় লাগলো আমার। বোটটার ওপর কেউ বসেছিল কিনা জানতে পারিনি। আপাতত সেটা অন্ধকারে হারিয়ে গেছে। চেয়ারে বসে পড়ে আবার পড়াশোনায় মনোযোগ দিলাম। মনটা কেমন উসখুস করতেই লাগলো। কি যেন একটা গণ্ডগোল লাগছে, কি যেন একটা ভুল হয়ে আছে কোথাও কোথাও একটা জানালা কিংবা। ঠিক এমন সময় জলের ওপর থেকে একটা আওয়াজ হতে দেখলাম। জলের ওপর দিয়ে আবার একটা ডিঙি সরে যাচ্ছে। এবার মনে হলো দুটো লোক বসে আছে ডিঙিটার ওপরে। এক ঝলকে তাদেরকে দেখে স্থানীয় আদিবাসী বলেই মনে হলো। আগের মতোই আলোর একদিক থেকে অন্য দিকে সরে গেল ডিঙিটা। অস্থির পায়ে উঠে জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ডিঙিটা তৃতীয়বার চোখে পড়তেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল আমার। একটাই ডিঙি নৌকা বারবার দেখছি আমি। আইল্যান্ডটাকে ঘিরে পাক খাচ্ছে দুটো লোক। তারপর হঠাৎ করে আলোটার পাশে দাঁড়িয়ে পড়ল। আমার বোটের ঠিক পাশেই ডিঙিটাকে বেঁধে আইল্যান্ডে উঠে এলো। রাস্তাটা ধরে এগিয়ে আসতে লাগলো কটেজটার দিকে। এতক্ষণে তাদের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি। রান্নাঘরে থাকা ব্যাগ দিকে রাইফেলটা নিয়ে নিলাম। দ্রুত নিভে ফেললাম টেবিল ল্যাম্পটা। ঘরের ভিতরটা যতটা সম্ভব অন্ধকার করে রাখা দরকার। একেবারে কোণের দিকে পিঠ রেখে অপেক্ষা করতে লাগলাম। দরজা এবং আমার মধ্যে আছে শুধু টেবিলটা। তার উপরে এখন আমার ওই বই খাতা ছড়িয়ে আছে। একটু একটু করে অন্ধকারটা চোখ সয়ে যেতে লাগলো আমার। জানালার ফাঁক দিয়ে বাইরের আবার তাকালাম। দেখলাম তারা সেখান থেকে সরে গেছে। তারা জানালা বা দরজা যা দিয়ে ভিতরে আসুক না কেন আমার চোখে পড়তে বাধ্য। নিঃশ্বাস বন্ধ করে রাইফেল উঁচিয়ে অপেক্ষা করতে লাগলাম। বাইরের দরজার কাছে তাদের পায়ের আওয়াজ পেলাম। বুঝলাম দরজা দিয়ে ভিতরে ঢুকবে তারা। তাই যদি ঢোকে আমার ঘরের দরজা দিয়েই যেতে হবে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতেই কাচের জানালার ওপাশে একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠেছে। আন্দাজে বুঝতে পারলাম লোকটির উচ্চতা প্রায় 6.5 ফুট। তার ঠিক পিছনেই এই লোকটা থেকে খাটো আরেকটা লোক। আমার হাত একবারের জন্য কেঁপে উঠল। বুঝতে পারলাম এদের একজনকে গুলি চালালে অন্যজন আক্রমণ করবে আমাকে। উত্তেজনায় আমার স্নায়ু অবশ হয়ে আসছে। তারপর দরজা খোলা শব্দ পেলাম। দেখলাম তারা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে। পিছনের বেটে লোকটা বন্ধ করে দিল দরজাটা। এখন ঘরের চার দেওয়ালের মধ্যে আমরা 3 জন। ঘরের চারিদিকে কিছু যেন খুঁজে চলেছে লোকগুলো। টেবিলের নিচে দেওয়ালের গায়ে কিছু যেন একটা খোঁজার চেষ্টা করছে। কিছুক্ষণ এভাবে খোঁজাখুঁজির পর দুজনেই সোজা হয়ে উঠে দাঁড়ালো। বেটের লোকটা আঙুল দিয়ে কী যেন একটা ওপরের দিকে তাকালো। লম্বা লোকটা ওই আঙুলের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে এগিয়ে গেল দরজার দিকে। আমি অবাক হয়ে দেখলাম দুজনেই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলো।
লোকগুলো যা খুঁজছে সেটা সম্ভবত ওই ঘরেই আছে। কি এমন আছে ওই ঘরে? আমার তো তেমন কিছু চোখে পড়েনি। নিস্পন্দ কয়েকটা মুহূর্ত কাটলো। ওপর থেকে একটা আওয়াজ শুনে বুঝলাম উপরে শোয়ার ঘরে কিছু একটা সরাচ্ছে তারা। কিন্তু বিছানা ছাড়া তেমন কিছু আসবাব তো নেই সেখানে। বিছানা সরালে আরও জোরে আওয়াজ হওয়ার কথা। কি সরাচ্ছে তাহলে? কিছুক্ষণ পরে আবার সিঁড়ির ওপর পায়ের আওয়াজ শুনতে পেলাম। এবার শুধু পায়ের শব্দ নয়, কিছু যেন একটা ঘষতে ঘষতে নিচে টেনে আনছে তারা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে এখন। আকাশের কোণে যে কালো মেঘটা ছিল সেটা ঝরে পড়তে শুরু করেছে। সেই সঙ্গে ভেসে আসছে মৃদু বাজ পড়ার শব্দ। ক্রমশ বেড়ে উঠছে বাজের দাপট। সাদা আলোর ঝলকে কয়েক সেকেন্ডের জন্য উদ্ভাসিত হয়ে উঠছে ঘরটা। আমি মনে প্রমাদ গুনলাম, সিঁড়ির ল্যান্ডিংয়ের কাছে এসে বিদ্যুতের আলো যদি আমাকে দেখতে পায় তাহলে। ল্যান্ডিংয়ের কাছে এগিয়ে এসে পায়ের আওয়াজ। ল্যান্ডিংয়ের কাছে এগিয়ে এসেছে পায়ের আওয়াজ। ঘরের ঠিক বাইরে আবার দুটো লোককে চোখে পড়ল আমার। আগের মতোই কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো তারা। পিছনের বেটে লোকটার হাতে যে জিনিসটার একটা প্রান্ত ধরা আছে সেটা যে আসলে কি সেটা আন্দাজ করা সহজ না। একবার মনে হলো যেন কোনো বিশাল আকৃতি পাখির ডানা নিয়ে আসছে। জিনিসটার আউটলাইন কিছুতেই বুঝতে পারলাম না। জিনিসটাকে সেইভাবে মাটিতে ঘষতে ঘষতে আমার দিকে এগিয়ে এলো তারা। মনে হলো আমাকে যেন আগেই দেখতে পেয়েছি। এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। বাইরে একটা ভীষণ জোরে বাজ পড়ল। বুঝতে পারলাম ঘরটা আবার আলোয় উদ্ভাসিত হয়ে পড়বে। আমার আর লুকোনোর জায়গা নেই। আমি আন্দাজ করে লম্বা লোকটার কপাল লক্ষ্য করে বন্দুক তুলে ধরে সেকেন্ড গুনতে লাগলাম। বীভৎস সাদা আলোর ঝলকে ভরে উঠল ঘরটা। আর তাতেই এক পলকের জন্য আমার দৃষ্টি তার কপাল থেকে তাদের হাতে ধরা জিনিসটার ওপর গিয়ে পড়ল। পাখির ডানা নয়, কাঠের লকও নয়, একটা বিদেশির মৃতদেহ। আমার হাত থেকে রাইফেল খসে পড়ল। আলোটা নিভে যাওয়ার আগে লম্বা লোকটা আমার দিকে এগিয়ে এলো। আমি তার দিকে আঘাত করতে যেতেই একটা হাত দিয়ে ধরে ফেললো আমাকে। আর সঙ্গে সঙ্গে বেটে লোকটা একটা আঙুল মুখের কাছে এনে ইশারায় চুপ করতে বলল আমাকে শব্দ করতে বারণ করছে তারা। জ্ঞান হারানোর ঠিক আগেই আবার মেঝেতে পড়ে থাকা সেই মৃতদেহটার ওপরে চোখ পড়ল আমার। মেঝের ওপর লুটিয়ে পড়ে থাকা মৃতদেহটা অন্য কারো নয়, আমার নিজের। পরের দিন সকালে একটা লোকের আওয়াজে ঘুম ভাঙল আমার। চোখ খুলে দেখি সেই চাষিটা এসে ডাকাডাকি করছে। সকালে খাবার বেচতে এসে বাইরের দরজাটা খোলা দেখে ভেতরে ঢোকে। আমার খোঁজ করে দেখে আমি মেঝেতে পড়ে আছি। একটু দূরে রাইফেলটা পড়েছিল। আমি উঠে বসতে চাষিটা পরপর প্রশ্ন করতে থাকলো আমাকে। আমি তার কোনোটারই উত্তর দিতে পারিনি। উঠে দাঁড়িয়ে সমস্ত কটেজটা ঘুরে দেখি, আর কিছুই খুঁজে পাইনি। পরের এক সপ্তাহ চাষির ঘরেই থেকে গেলাম। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।